হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই এক্সামের রিগার্ডিং অ্যান্সার কিউ প্রকাশিত হয়ে গেছে। তোমরা সবাই সেই অনুযায়ী অ্যান্সার কিউ অনুযায়ী নিজেদের অ্যান্সার শিটও মিলিয়ে নিয়েছো। এখন সবার মনে একটাই প্রশ্ন দাঁড়িয়ে আছে যে এর পরে দাঁড়িয়ে আমরা কত মার্কস পেলে কোন জোনে চান্স পেতে পারি। এই প্রশ্ন সবার মাথায় ঘুরছে এবং সবাই কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত রয়েছে। তাই আজকে একটু ডাটা ভিত্তিক, একটু তথ্য ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব, যার দ্বারা তোমাদের খুব সহজেই বোঝানোর চেষ্টা করব যে কোন জোনে এবং কোন রিজনে কীরকম কাট আপ যেতে পারে। সে সাথে আরও আলোচনা করব যে রেজাল্ট মোটামুটি কবে নাগাদ আসতে পারে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কিভাবে কমপ্লিট হতে পারে। আরও আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হলো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা নিজেদের মাথা শান্ত রেখে কিভাবে নিজেদেরকে পরবর্তী স্টেপগুলোর জন্য প্রিপেয়ার করবে, সেই গাইডও কিন্তু আজকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মিস করে যেতে পারো। তাই অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এবং সব থেকে বড় বিষয় হলো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে। এবং এছাড়াও আমাদের অন্যান্য যে প্রয়াস, অন্যান্য যে ভিডিওগুলো চ্যানেলে আসছে, অন্যান্য যে ক্লাসগুলো চ্যানেলে আপলোড করা হচ্ছে, সেগুলো কিন্তু রেগুলার তোমরা দেখার চেষ্টা করো। আশা করছি অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেগুলোতে অবশ্যই তোমাদের প্রভূতপূর্ব হেল্প হবে, এটা আমি আশা করছি। তো চলো আর দেরি না করে আজকের আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচনার প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সি কত ছিল, 2989টা। এর মধ্যে ইস্টার্ন জোনে কত ছিল, 717টা। নর্দার্ন জোনে কত ছিল, 615টা। সাউথ ইস্টার্ন জোনে কত ছিল, 443টা। সাউদার্ন জোনে কত ছিল, আমাদের 491টা। এবং ওয়েস্টার্ন জোন যেটা, সেটা ছিল 723টা। এবার এই জোন অনুযায়ী কিন্তু ইউআর, তোমার এসসি এসটি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি বিভিন্নভাবে ভাগ করা ছিল। সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এবং এখান থেকে তোমরা বুঝেও নিতে পারবে। বোঝা গেল। আর গ্রুপ ডির ক্ষেত্রে কি ছিল, গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 5489টা। তার মধ্যে ইস্টার্ন জোনে ছিল কত, 995টা। নর্দার্ন জোনে কত ছিল, 1607টা। সাউথ ইস্টার্ন জোনে কত ছিল, 534টা। সাউদার্ন জোনে কত ছিল, 680টা। এবং ওয়েস্টার্ন জোন যেটা, ওয়েস্টার্ন জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল, সেটা হচ্ছে 1673টা। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে যে জোনে অ্যাপ্লাই করেছে সেই জোনে কত ভ্যাকেন্সি রয়েছে, তার উপরে কিন্তু অবশ্যই জোন ওয়াইজ কাট আপ নির্ধারণ হয়। এবং সব থেকে বড় বিষয়, সেই জোনের প্রিপারেশন কেমন ছিল পরীক্ষার্থীদের এবং সেই জোনে কেমন পরীক্ষা দিয়েছে সবাই, তার উপরে কিন্তু অনেকখানি না পুরোটাই ডিপেন্ডেন্ট করে কাট আপ। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি মোটামুটি তোমাদেরকে একটা আশ্বস্ত করার চেষ্টা করব যে যেই জোনে থাকলে তোমরা মোটামুটি আপকামিং যে রিক্রুটমেন্টের প্রসেস, সেই প্রসেসে তোমরা ডাক পেতে চলেছো। সব থেকে বড় বিষয় এখানে আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু এমন অনেক ঘটনা ঘটবে যে 60 পেয়েও চাকরি হলো না, বা 60 পেয়েও চাকরি হবে না, বা 57 58 পেয়েও চাকরি হবে না, যেটা আমরা আগেও দেখেছি। কিন্তু এখানেও আমরা তেমনটা দেখতে পাবো। কেন দেখতে পাবো? তুমি হয়তো বলতে পারো তুমি তো উল্টোপাল্টা কথা বলছো, তুমি তো ডিমোটিভেট করার চেষ্টা করছো। না ভাই, তার কারণ হচ্ছে এখানে কিন্তু কাট আপটা শুধুমাত্র পরীক্ষার বেসে নির্ধারণ করা হবে না। এখানে নির্ধারণ করা হবে তোমার একাডেমিক মার্কস, তার সাথে এক্সপিরিয়েন্স মার্কস কিন্তু যোগ করা হবে। সুতরাং যার একাডেমিক্স খারাপ রয়েছে সে কিন্তু অনেক অংশে পিছিয়ে যাবে, যার একাডেমিক্স ভালো রয়েছে সে কিন্তু কিছুটা হলেও এগিয়ে যাবে। সুতরাং এই একাডেমিকের বিষয়টা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমার ফ্যাক্টর তৈরি হতে চলেছে, এটা বলাই যায়। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে একাডেমিক বিষয়ে আজকে চর্চা করব না। তোমরা যদি বলো, তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমরা অবশ্যই এই একাডেমিক বিষয়টাকে ইনক্লুড করে টোটাল কাট আপ কত যেতে পারে তার একটা আইডিয়া তোমাদের সামনে পেশ করার চেষ্টা করব। তবে যদি তোমরা এই ভিডিওতে তার রিকোয়ারমেন্ট দেখাও আমাদের কাছে, তবেই, তা না হলে নয়। তো চলো আজকের সামনের দিকে এগোনো যাক আজকের টপিকে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি, তোমরা হয়তো শুনেছো, যে 1.6 টাইমস বা 1.6 গুণ যেটা, এটা ডাকার কথা চলছে। সেটা 1.5 ডাকুক বা 2 গুণ ডাকুক, যেটাই ডাকুক না কেন, যদি এরকমও মোটামুটি ডাকে, তাহলেও কিন্তু আমাদের ওয়েস্টার্ন জোন থেকে সব থেকে বেশি ক্যান্ডিডেট ডাকবে। এবং অন্যান্য রেসপেক্টিভে যে সমস্ত জোনগুলো রয়েছে সেই রেসপেক্টিভে তাদের কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে, তোমাদের মনে যে প্রশ্নটা জাগে, তাহলে সেফ স্কোর কত, আমরা কোথায় দাঁড়ালে সেফ স্কোর বুঝতে পারবো। তো দেখো, সেই অনুযায়ী আমি তোমাদের একটা সেফ স্কোর দেওয়ার চেষ্টা করছি। যারা গ্রুপ সি ক্যান্ডিডেট রয়েছে, গ্রুপ সির জন্য এবার দেখো একটা বিষয় এখানে আমরা প্রায়শই দেখছি, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রায়
সব ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করেছে এবং সেখানে দাঁড়িয়ে কোন রিক্রুটমেন্টটা আগে হবে কোন রিক্রুটমেন্টটা পরে হবে তার উপরে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টের উপরে কিছুটা হলেও প্রভাব পড়বে। সাপোজ ধরো গ্রুপ ডি যদি আগে হয়ে যায়, গ্রুপ সি যদি পরে হয়, অনেকেই কিন্তু গ্রুপ ডি ছেড়ে গ্রুপ সিতে জয়েন করবে। সিমিলারলি গ্রুপ সি যদি আগে হয়ে যায়, গ্রুপ সিটা বেটার চাকরি, গ্রুপ সি পেয়ে গেলে কেউ সেটা ছেড়ে কিন্তু গ্রুপ ডিতে যাবে না। তো সিমিলারভাবে কিন্তু এই দুটো রিক্রুটমেন্ট কোনটা কার পরে নিয়োগ হচ্ছে তা অনুযায়ী কিন্তু অনেকাংশে ডিপেন্ড করবে, অনেকাংশের কাট আপ এবং অনেকাংশের কে চাকরি পাবে বা কে চাকরি পাবে না সেটা। ঠিক আছে, তো দেখো এখানে সব থেকে বড় বিষয়গুলো যেগুলো সেগুলো আমরা আলোচনা করব যে গ্রুপ সির কাট আপ কোথায় যেতে পারে। ইউআর যারা আছো, গ্রুপ সি ইউআর, খুব ভালো করে মন দিয়ে শুনবে। গ্রুপ সি যারা ইউআর আছো, আমি প্রত্যেকটা জোন ওয়াইজ আলাদা করে বলছি না, এই জোনের আশেপাশে নাম্বারের আশেপাশে কিন্তু তোমাদের কাট আপ থাকতে চলেছে। প্রত্যেকটা জোনেই কিন্তু কাট আপের হেরফের বলতে এক বা হাফ নাম্বারে হেরফের হয়, তার বেশি এক হাফ নাম্বারে বেশি হেরফের কোথাও হয় না। সাধারণত আমরা এর আগেও তাই দেখে এসেছি। এবার সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এই জোনের আশেপাশে তোমরা থাকছো কিনা, তাহলেই কিন্তু তোমরা পরবর্তী যে প্রিপারেশন সেটা কিন্তু তোমাদের কন্টিনিউ করতে পারো। তো দেখো ইউআর যারা আছো গ্রুপ সিতে, তারা হচ্ছে 55 +- 2 ধরে রাখতে পারো। তার কারণ কি, যদি খুব পরিস্থিতি খারাপ হয় তাহলে 57, যদি তুলনামূলক বেশি ক্যান্ডিডেটকে ডাকে তাহলে কিন্তু 53তেও সেটা নামতে পারে। এই জন্য +- 2টা আমরা সবসময় ধরে চলি। ওবিসি এ যারা আছো তারা কি 53 +- 2 ধরে রাখতে পারো। ওবিসি বি যারা আছো তারা মোটামুটি 54 +- 2 ধরে রাখতে পারো। এসসি যারা আছো, এসসিরা কিন্তু 52 +- 2 ধরে রাখতে পারো। এসটি যারা আছো তারা মোটামুটি 50 +- 2 কিন্তু ধরে রাখতে পারো। আচ্ছা, ইডাব্লিউএস যারা আছো, ইডাব্লিউএস যারা আছো তাদের আমি বলবো মোটামুটি 47 +- 2 কিন্তু তোমরা ধরে রাখতে পারো। আর পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে, পিএইচ ক্যান্ডিডেটের অ্যাকচুয়ালি বলাটা খুবই মুশকিল, তবুও আমি চেষ্টা করছি। মোটামুটি 35 থেকে 40-র মধ্যে এই জোনটার মধ্যে যারা থাকবে তারা কিন্তু মোটামুটি সেফ জোনে আছো এমনটা বলাই যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা গ্রুপ ডির দিকে এগোই। তাহলে আশা করি গ্রুপ সি সম্পর্কে তোমার ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়েছে। এবার গ্রুপ ডির দিকে এগোনো যাক। গ্রুপ ডির যে কাট আপটা আছে সেটা আমরা দেখব যে জেনারেল যারা রয়েছে তারা যে জন্যই হও না কেন, মোটামুটি যদি 34 +- 2 তোমার থাকে তাহলে কিন্তু তুমি, আমি বলবো, সেফ জোনে রয়েছে। বোঝা গেছে? ঠিক সিমিলার যদি ওবিসি এ হয়, ওবিসি এ হলে কি হবে, ওবিসি এ হলে কিন্তু মোটামুটি 31 +- তুমি ধরে নিতে পারো, +- 2 কিন্তু ধরে নিতে পারো। ঠিক আছে, সিমিলার ওবিসি বিউ আমি এখানে 31 থেকে 33-র মধ্যে, অর্থাৎ 31 +- 2 কিন্তু তুমি ধরে চলতে পারো। আচ্ছা, এসসি যারা আছো, তারা মোটামুটি কিন্তু 30 +- 2 এটা কিন্তু ধরে চলতে পারো। আচ্ছা, এসটি যারা, তাদের কি হবে, এসটিদের কিন্তু মোটামুটি ধরে নাও 28 +- 2 কিন্তু ধরে চলতে পারো। আচ্ছা, ইডাব্লিউএস মোটামুটি 26 27 +- 2 কিন্তু তুমি ধরে চলতে পারো। আচ্ছা, পিএইচ ক্যান্ডিডেট কি হবে, পিএইচ ক্যান্ডিডেট আছে যারা, তাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি কাট আপটা প্রেডিক্ট করা খুবই কঠিন। তো সেখানে মোটামুটি তোমরা 25+ বা 25 থেকে 30-র ভেতরে যারা রয়েছে তারা কিন্তু এই জোনটাকে মেনে চলতে পারো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি কাট আপের বিষয়টা। এবার সব থেকে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন একটা, সেটা হচ্ছে রেজাল্ট কবে দিতে পারে, তাই না? রেজাল্ট কবে দিতে পারে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আশা করি কমিশন বাদে কেউ জানে না। তবে আমি একটা তোমাদের কথা বলার চেষ্টা করব, সেটা হলো রেজাল্ট মোটামুটি মে মাসে সরকার গঠন হওয়ার পরে পরেই কিন্তু রেজাল্ট চলে আসতে পারে, এবং স্কোর কার্ড হয়তো এই মাসের শেষের দিকেও আসতে পারে, কারণ স্কোর কার্ড দিতে কোনো বাধা নেই। আর সব থেকে বড় বিষয় হলো, যেহেতু হাইকোর্টের রায় রয়েছে, সুতরাং এই রিক্রুটমেন্টটা দ্রুততার সঙ্গে কমপ্লিট করতেই হবে। আগস্ট মাসে ডেডলাইন দেওয়া রয়েছে, যদি আগস্টে নাও হয় সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে, তার বেশি কিন্তু এক্সটেন্ড হওয়া পসিবল কিন্তু নয়। ইন জেনারেলি এটাই বলে। এবার পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটতেও পারে, সেটা আমরা তো ভেবে চলবো না, আমরা পজিটিভটা ভেবেই চলবো। এবার সব থেকে বড় যে বিষয়, মে মাসে যখন সরকার গঠন হবে তারপরেই কিন্তু পরবর্তী যে প্রসিডিওর সেগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে চালু হয়ে যাবে। তার কারণ কি, মে জুন জুলাই আগস্ট এর মধ্যে কিন্তু পুরো রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করতে হবে। সুতরাং পরবর্তী গ্রুপ সি যেমন টাইপিং টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদের চালু হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি কম্পিউটার টেস্ট এবং কম্পিউটারে টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে ওয়াকিবহাল না থাকো, তাহলে তোমরা যদি আমাদেরকে জানাও, আমরা কিন্তু অবশ্যই এই বিষয়ে তোমাদেরকে যথাযথ গাইড দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে
কোনো রকমভাবে সমস্যায় পড়ছো তাহলে নিচে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সে বিষয়ে তোমাদের ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করব এবং সে বিষয়ে অবশ্যই তোমাদের একটা ভিডিও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আর গ্রুপ সি গ্রুপ ডিতে পরবর্তীতে যাদের ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউর যে গাইডলাইন, সেই গাইডলাইনও কিন্তু আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, কেমন অ্যাপিয়ারেন্স রাখলে সেখানে তুমি বেস্ট মার্কস পেতে পারো, সবই কিন্তু আমরা তোমাদের গাইড করার চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নিচের বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে কোনো ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে আসলে সেটা যেন সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবং সেটার দ্বারা তুমি যেন প্রবল থেকে প্রবলতর পর্যন্ত উপকৃত হতে পারো। সুতরাং আজকে আর বেশি দেরি করব না, আজকে আর বেশি তোমাদের টাইম নেব না। আজকের আলোচনা এ পর্যন্ত ছিল। আশা করছি তোমরা এটাকে বুঝেছো এবং তোমরা এ অনুযায়ী কিন্তু নিজেদের একটা ধারণা তৈরি করতে পারবে এবং তোমাদের কার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সব থেকে বড় বিষয়, তোমরা কে কোন জোন থেকে দেখছো, কার কত নাম্বার রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমরা নিজেরাও কিন্তু একটা ব্রিফ আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো চলো, আবারও দেখা হচ্ছে এমনই কোনো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমে প্রিপারেশন করতে থাকবে। জয় হিন্দ।